ছাড়া না পেয়ে পরাস্ত প্রিয়তা এবারে ঘুমালো পুরোটা সময়। মমির ঘুম ভেঙেছে সবে, উঠে হাত মুখ ধুয়ে বসেছে সে। এয়ারপোর্ট থেকে নেমেই সকালের নাস্তাটা করেছিল। এখন বাজে বিকেল 4টা। খিদায় এখন পেটে ইঁদুর দৌড়াচ্ছে তার। রুম থেকে বের হবার আগে একবার ফোনটা হাতে নিল। নোটিফিকেশনে দেখলো চেনা নাম্বার থেকে মেসেজ। সে ওপেন করলো সেটা। মেসেজে লেখা, আপনি তো ভারী নিষ্ঠুর মিমি চকলেট, যাওয়ার আগে একটু বিদায়টুকু নিলেন না। অমনি হাসি ফুটল মমির ঠোঁটের কোণে। নাম্বার সেভ না থাকলেও এই বার্তা দাতাকে সে চিনে। সে উত্তর দেয় সাথে সাথে, আমি না হয় নিষ্ঠুর মানলাম, আপনি যদি এতই উদার মনের হন তবে আপনি কেন বিদায় জানালেন না আমায়? অবশ্য আমি চলে আসতেই আপনি বোধহয় খুশি হয়েছেন বেশি। মেসেজ দিয়ে ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে এলো মমি। রান্না করে গিয়ে দেখলো মার প্রিয়তা সেখানে। মমি হেসে বলল, গুড মর্নিং ভাবিজান। প্রিয়তা চাইলো, হেসে জবাবে বলল, গুড আফটারনুন। মহারানীর ঘুম ভেঙেছে তবে? মায়ের কথা শুনে এগিয়ে আসে মমি। পেটে হাত দিয়ে বলে, ভীষণ খিদে পেয়েছে আম্মি, খাবার দাও। তুমি গিয়ে বসো, আমি নিয়ে আসি মমি। তোমরা কি খেয়ে ফেলেছো? নয়তো কি আপনার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করব? মায়ের কথায় মমি দুঃখী দুঃখী সুরে বলল, তা একটু অপেক্ষা করলে কি হতো? আমাকে এখন একা একা খেতে হবে। ভালো হয়েছে। মমি প্রিয়তার হাত ধরেই বলল। খাবার নিয়ে চলো, তুমিও আমার সাথে একটু খাবে। প্রিয়তা মাথা ঝাঁকিয়ে বলল, আমার পেটে একটুও জায়গা নেই, মা আমায় এক গাদা খাবার খাইয়েছেন। তাও একটু খেয়েও, একটু খেলে কিচ্ছুই হবে না। প্রিয়তা হেসে বলল, আচ্ছা বেশ চলো। আব্বু, আর কতদিন আমি জেলে পড়ে থাকবো? তোমার এত ক্ষমতা থেকে কি লাভ যদি না নিজের ছেলের জামিনটুকু করাতে পারলে? আহমেদ তাজওয়ারের রুক্ষ মুখ। দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বললেন, তোমাকে ছাড়াতে পারি এক শর্তে। ওয়াদি ভ্রু কুঁচকালো, বলল, শর্ত? তুমি তোমার ছেলেকে জেল থেকে বের করবে, তার জন্য আবার শর্ত? হ্যাঁ, কারণ আমি ভবিষ্যতে আর কোনো ঝামেলা চাই না। ওয়াদি চোয়াল শক্ত করলো। বাবার কথা পছন্দ মতো না হলেও সে বলল, বেশ, কি শর্ত বলো? এখান থেকে বের হয়ে এমন কোনো চক্রের সাথে আর কখনো তুমি জড়াবে না। জড়াবো না, কোনো কিছুই করবো না, ভদ্র হয়ে যাবে একেবারে। তবে ওই ফারজাদের বুকে একটা গুলি অবশ্যই করব। খেপে গেলেন আহমেদ তাজওয়ার, বললেন, না, একদমই না। এমন কিছুই তুমি করবে না। কেন কেন করব না? ওই লোকটা আমার কাছে বা হাত না ঢোকালে আজ আমি এই জায়গায় থাকতাম না। প্রিয়তাকে বেচে আমি এখন 1 কোটি টাকার মালিক হতাম। তা না, আজ ওর জন্য আমি জেলে পচে মরছি। আর তুমি বলছো ওকে আমি এমনি এমনি ছেড়ে দেব? আহমেদ তাজওয়ার উত্তেজিত সুরেই বললেন, তুমি যদি এমন কিছু করো তবে আমি কখনোই তোমাকে এখান থেকে বের করব না। রেগে গেল ওয়াদি, বলল, তোমার ওই ফারজাদের প্রতি এত দরদ কেন আব্বু? ও মরলে তোমার কি? অনেক কিছু আমার। তুমি ওর ব্যাপারে আর একটা কথা বলবে না। যদি জামিন পেতে চাও তবে আমার কথা মতোই চলতে হবে তোমাকে। আর নয়তো থাকো তুমি এখানেই, আমি তোমার জামিন করাবো না। ওয়াদি অবাক হয়, বুঝতে পারে না তার বাবা ফারজাদের প্রতি এত কিসের দুর্বলতা, কেন ওকে খুন করতে এত বাধা তার। সে আপাতত শান্ত করলো নিজেকে। এ জেল থেকে আগে বের হতে হবে, তারপর অন্য কিছু। তাই নরম গলায় বলল, বেশ, তুমি যা বলবে তাই হবে। আমার জামিনের ব্যবস্থা করো দয়া করে। ঠিক আছে, দেখছি আমি। আহমেদ তাজওয়ার চলে গেলেন। ওয়াদি নিজের জায়গায় ফিরে গিয়েই বসলো। মাথায় অনেক চিন্তা চলছে তার। বর্তমানে বাবার ব্যবহারগুলো তার চিন্তাকে বাড়াচ্ছে। ফারজাদের প্রতি মানুষটার একটা আলাদা টান দেখছে সে। এটা কি নিতান্তই তার ভুল ধারণা, নাকি অন্য কিছু? বাহির থেকে টুকটাক বাজার করে ফিরেছে ফারজাদ। হাতে ব্যাগগুলো নিয়ে বাসায় ঢুকতেই মমি প্রিয়তার পেটে গুঁতা দিয়ে বলল, যাও, জামাইয়ের ব্যাগগুলো ধরো। প্রিয়তা বুঝলো না প্রথমে, পরে মনে পড়ল সে তো এখন ফারজাদের বউ। স্বামীর ব্যাগ হাতে বাহির থেকে আসলে বউদের সেগুলো এগিয়ে গিয়ে আনতে হয়, এটাই তো নিয়ম। সে কিঞ্চিত হেসে ফারজাদের কাছে গিয়ে দাঁড়ালো ব্যাগগুলো নেওয়ার জন্য। ফারজাদ বলল,
তোমার নিতে হবে না, আমি রেখে আসছি। আমায় একটা দিন। না না, পারবে না তুমি। বলে ফারজাতের সবগুলো ব্যাগ নিয়ে রান্নাঘরে ঢুকলো। প্রিয়তা মমির দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, তোমার ভাই আমায় কি মনে করেন? আমার গায়ে কোনো শক্তি নেই, আমি পারবো না মানে কি? ওই সবগুলো ব্যাগ আমি এক হাতেই তুলতে পারতাম। ফারজাত রান্নাঘর থেকে বেরিয়ে এসেই বলল। ও তাই, এত শক্তি তোমার? ফারজাতের কথা শুনে বোকা বোকা হাসলো প্রিয়তা। বলল, না মানে আমি তো মমিকে এমনি বলেছিলাম, আমি শুধু 2 হাত কেন 4 হাত মিলিয়েও এগুলো তুলতে পারতাম না। ফারজাত আর জবাব না দিয়ে কেবল হাসলো। তারপর নিজের ঘরের দিকে চলে গেল সে। মমির ঠোঁট চেপে হেসে বলল, ভাইয়াকে ভয় পাও? মোটেও না, ওনাকে ভয় পাওয়ার কি আছে? দাঁড়াও, ভাইয়াকে গিয়ে বলে আসি তবে। মমি উঠতে নিলেই প্রিয়তা তাকে টেনে বসিয়ে দেয়। বলে, আরে এগুলো আবার বলতে হয় নাকি? স্বামীদের তাদের বউরা মনে মনে ভয় পায়, এগুলো প্রকাশ করতে হয় না, বুঝেছো? মমি হেসে বলল, বুঝেছি। একটুও না। আপনি জানেন আমি আপনাকে মিস করেছি। কয়েক শব্দের এই বার্তাটা মমির এই নিয়ে 20 বার পড়ে ফেলেছে। আমি আপনাকে মিস করছি। ছোট্ট একটা কথা শরীরে শিহরণ জাগাচ্ছে তার। প্রেম প্রেম অনুভূতি জন্ম দিচ্ছে। সে হাসছে আপন মনে। জবাবে লিখল, আমিও। পরক্ষণে আবার ডিলিট করে লিখল, মিথ্যা বলছেন। আপনি তো আমাকে ঝগড়ুটে বলেন। এই ঝগড়ুটে মেয়েকে আপনি মিস করতেই পারেন না। ফোনটা বোধ হয় নিহালের হাতেই ছিল, তাই উত্তর এলো সাথে সাথে। অবশ্যই করতে পারি, অন্তত আপনার ঝগড়াগুলো আমি কখনোই ভুলবো না। মমির উত্তরে লিখল, হ্যাঁ হ্যাঁ, আমার মাঝে তো ভালো কিছু পাননি। খালি ঝগড়া করি যে সেইটাই দেখলেন। আর ঝগড়াটা যে আপনি শুরু করেন সেটা কিছু না। একটি হাসির ইমোজি পাঠালো নিহাল। বলল, তা ঠিক বলেছেন, আমি শুরু করি। তবে একটা কথা না বললেই নয়, আপনি ভীষণ ভালো একটা মেয়ে। অপর পাশের গাল লাল হলো মমির। লিখল, আমি বলাতে এখন প্রশংসা করছেন? না, আসলে আপনি এত ঝগড়া করেন যে আমি আপনার প্রশংসা করার সুযোগ পাই না। আজকে পেয়েছি তাই করলাম। মমি লজ্জা পাবে না, একটু রাগ দেখাবে বুঝতে পারছে না। সে লিখল, আপনি ঝগড়া না করলে আমিও আর ঝগড়া করব না। কি বলছেন? আমি তো আরও সারা জীবনের জন্য এই ঝগড়াকে পার্মানেন্টের ব্যবস্থা করছিলাম। মানে বিয়ে। মমির বুকের ভিতরে ধরাস ধরাস করছে। কি সাংঘাতিক অনুভূতি। সে লিখল, আচ্ছা, আমি রাখছে, আবার পরে কথা হবে। উত্তর এলো, আপনার এই লজ্জায় লাল হয়ে ওঠা মুখটা আমার এখন বড্ড দেখতে ইচ্ছে করছে মৌমি। আবার তবে পাকিস্তানে চলে আসুন। আসবো খুব শীঘ্রই। আপনাকে একেবারে নিয়ে যেতেই আসবো, অপেক্ষা করুন। মমি আর কি লিখবে কি, হাত কাঁপছে তার। তাও কোনো রকমে লিখলো, আচ্ছা, অপেক্ষায় রইলাম। এবার নিচে যাব আমি। সবে 10 মিনিট হয়েছে প্রিয়তা। কি বলেন? আধা ঘন্টা হয়ে গেছে। হাতে ব্যথা করছে? না, তবে নিচে যাওয়ার জন্য এত অস্থির কেন? আপনার জন্য। এত নড়াচড়া করলে আমি বিলি কেটে দিতে পারবো না। কই নড়ছি, আমি তো চুপচাপ শুয়ে আছি। মোটেও না, আপনি ইচ্ছে করে এমন করছেন, আমি তো বেশ বুঝতে পারছি। ফারজাদ হাসলো অতি সন্তপরে। বলল, আমি ইচ্ছে করে কি করছি? প্রিয়তা কিছু বলতে নিয়েও থামলো। ফারজাদের লুকানো হাসি দেখলো সে। তাকে ইচ্ছে করে লজ্জায় ফেলার ধান্দা। মাথা ব্যথা করছে দেখে প্রিয়তার কোলে শুয়ে বলছে বিলি কেটে দিতে। প্রিয়তাও দিচ্ছিল বেশ, কিন্তু সে প্রিয়তার দিকে মুখ করে শুতে প্রিয়তার হাত বন্ধ হয়ে গেল। ফারজাদের মুখ তার উদরে স্পর্শ করছে বারবার। প্রথমবার এমনিতে করলেও পরের বার থেকে ফারজাদ ইচ্ছে করে করছে। প্রিয়তা শক্ত হয়ে বসে আছে, একটু পর পর শ্বাস টেনে ধরছে। ফারজাদ মজা পাচ্ছে বেশ। শ্বাস ছাড়লেই প্রিয়তার পেট এসে লাগছে ফারজাদের মুখে। সে এবার বিরক্ত। বলল, ফারজাদ, আপনি মাথাটা একটু পিছিয়ে নিন। কেন? আমার অসুবিধা হচ্ছে। কিন্তু আমার তো হচ্ছে না। প্রিয়তা বিড়বিড় করে বলল, আপনার হবে কি করে? আপনি তো এটাই চান। কিছু বললে প্রিয়তা? না। আচ্ছা, আর কিছুক্ষণ বলি, তারপর কেটে দিও। তারপর উঠে যাচ্ছি। প্রিয়তা বিলি কেটে দিল আরো কিছুক্ষণ। বলল, আপনার চুলগুলো অনেক সুন্দর।
মেয়েদের হয়ে ছেলেদের চুলের প্রশংসা করছো? কেন করা যায় না? না, এটা তো নিয়মের বাইরে। প্রশংসা তো ছেলেরা মেয়েদেরকে করে, এখন উল্টো হয়ে গেল না? একেবারেই না, মেয়েরাও তাদের প্রিয় পুরুষের প্রশংসা করতে পছন্দ করে। ফারজাদ মাথা তুলে চাইলো প্রিয়তার দিকে, হেসে বলল। প্রিয় পুরুষ? বাহ। প্রিয়তা হাসলো ক্ষীণ। উঠে বসলো ফারজাদ, বলল। বাসর রাতের উপহার তো এখনো তোমাকে দেয়া হয়নি, দাঁড়াও আনছি। ফারজাদ উঠে গিয়ে আলমারি খুললো, একটা প্যাকেট বের করে আবার এসে বসলো পূর্বের স্থানে। প্রিয়তা ফ্যালফেল করে চেয়ে বলল। কি আছে এটাতে? ফারজাদ প্যাকেট খুলে একটা ছোট্ট বক্স বের করলো, তারপর বক্সটা মেলে ধরলো প্রিয়তার দিকে। অবাক হলো প্রিয়তা, বলল। এই চাকরিটা তো নতুন হয়েছে, এর মাঝে এত খরচ? প্রিয়জনকে উপহার দেওয়ার সময় খরচের কথা মাথায় আসে না প্রিয়তা। আর সেই প্রিয়জন যদি হয় নিজের বিবি, তাহলে তো আরো আগেই না। সে আলতো হাতে প্রিয়তার হাতটা নিজের হাতে তুলল, অন্য হাতে আংটিটি তুলে পরিয়ে দিল প্রিয়তার অনামিকা আঙ্গুলে। ডায়মন্ডের বড় পাথরটা যেন চিকচিক করছে। ফারজাদ হাতটা একটু উঁচু করে তার ঠোঁটের কাছে নিয়ে চুম্বন করলো। ঢোক গেল প্রিয়তা। একটু আগে অস্থিরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠল। ফারজাদ দু হাতে আগলে নিল তার বিবির হাত চুগর, বলল। আরো একবার ওয়াদা করো, আমার ছেড়ে যাবেন না। হ্যাঁ, প্রমিস, কখনো যাব না। আমার পুরো জীবন আমি আপনার হাতে সঁপে দিলাম। ফারজাদ তৃপ্ত বোধ করলো। মায়ের অতীত এখনো তাকে ভীত করে, তাই তো এত ওয়াদা দিচ্ছে সে। প্রিয়তা বলল। আমি যে কিছু দেইনি। ফারজাদ কিঞ্চিত হাসলো, বলল। চাইলেই তো দিতে পারো। প্রিয়তা মুখ ভার করেই বলল। আমার কাছে এখন দেওয়ার মতো কিচ্ছু নেই, আমি কিছু কেনার সুযোগও পাইনি। ফারজাদের ঠোঁটে হাস্যরেখা চওড়া হলো, বলল। না কিনেই তো অনেক কিছু দেয়া যায়। কি? খানিকটা এগিয়ে এলো ফারজাদ, ক্ষীণ সুরেই বলল। ভালোবাসা, যেটা অনেক কিছুর বিনিময়ে তুমি কিনতে পারবে না, অনেক সম্পদ ব্যয় করেও যেটা হাসিল করা যায় না, সেই সব থেকে মূল্যবান, মহামূল্যবান জিনিসটা আমার তোমার থেকে চাই প্রিয়তা। দিবে না? এভাবে চাইলে কি আর কেউ না দিয়ে থাকতে পারে? এটা যত দামি জিনিসই হোক না কেন, আমি আপনাকে দিতে একটু কৃপণতা করব না। ফারজাদের চোখ মুখ উজ্জ্বল, ভালোবাসার সুখের আজ প্রমাণ পেল বোধ হয়। সে এগিয়ে এসে প্রিয়তার কপালে নিজের ভালোবাসা জাহির করলো, কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল। আমিও না, একটুও না। রাতের খাবারের পর মমি নিজের ঘরে গিয়ে শুয়েছে। রান্নাঘরে টুকটাক শাশুড়িকে সাহায্য করছে প্রিয়তা, যদিও দিলরুবা বেগম তাতে ঘোর আপত্তি, তবে প্রিয়তাও শুনতে নারাজ। সে কাজ করার ফাঁকেই বলল। মা, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা বলো? আপনি আবার রেগে যাবেন না তো? দিলরুবা বেগম তার দিকে চেয়ে প্রসন্ন হাসলেন, বললেন। না, রাখবো না, বলো। প্রিয়তা তাকালো, ইতস্তত সুরেই বলল। মা, বাবা কোথায়? দিলরুবা বেগমের কর্মরত হাত যুগল থমকালো। প্রিয়তার দিকে চাইলেন তিনি, জিজ্ঞেস করলেন। হঠাৎ এই প্রশ্ন? আসলে এ বাড়িতে আসার পর থেকেই মাথায় প্রশ্নটা ঘুরছিল, আর এ বাড়ির কোথাও বাবার তেমন কোনো স্মৃতিই দেখলাম না, তাই জানতে ইচ্ছে হলো আর কি। মানুষ মারা গেলে স্মৃতি হয়ে বেঁচে থাকে, আর হারিয়ে গেলে হয়ে যায় বিলীন। উনি হারিয়ে গেছেন, তাই ওনার সমস্ত স্মৃতিও বিলীন হয়ে গিয়েছে। থমথমে শোনালো দিলরুবা বেগমের স্বর। প্রিয়তার আগ্রহ কমছে না, সে সাহস নিয়ে জিজ্ঞেস করলো। কিভাবে হারালো মা? দিলরুবা বেগম তার দিকে তাকাতেই প্রিয়তা অপ্রস্তুত হয়ে বলল। আপনি বলতে না চাইলে আমি জোর করব না। দীর্ঘশ্বাস ফেললেন দিলরুবা বেগম, বললেন। আমি বলতে চাইছি না। প্রিয়তা বলল। সমস্যা নেই, যতটুকু বলেছেন ততটুকুই যথেষ্ট। সে আবার মনোযোগ দিল নিজের কাজে। দিলরুবা বেগম ভাবছেন অন্য কথা। আর কতদিন ওই লোকটার পরিচয় লুকিয়ে রাখবেন তিনি? নিজের মেয়েটার কাছেও লুকিয়ে এসেছেন এতদিন, আর এখন প্রিয়তার কাছেও। এভাবে কি আজীবন চলবে, নাকি হুট করে একদিন বদলে যাবে সবকিছু? যদি সত্যিই বদলে যায়, তবে আবার নতুন করে কি করে সামলাবেন নিজেকে? সময় যাচ্ছে আপন গতিতে। পাকিস্তানে এসেছে 2 সপ্তাহের অধিক হয়ে গিয়েছে। এরই মাঝে 2 পরিবারের পাকা হলো আরও একটি বিয়ের সিদ্ধান্ত, নিহাল আর মমির বিয়ে। পরশুই প্রিয়তার পরিবার আসছে। দিলরুবা বেগমের বাড়িতে এক বিয়ের আমেজ। মমি এদিকে লজ্জায় কুণ্ঠিত, গাল নাক লাল হয় একটু পরপর।
তার সাথে ওই ঝগড়ুটে ছেলে নিহালের মেসেজ তো আছে। ছেলেটা এত লজ্জায় ফেলে তাকে একটু আগে মেসেজই লিখেছে সে মমিকে লাল টুকটুকে বউ বানিয়ে বাংলাদেশে নিয়ে আসবে। লাল ছাড়া বিয়েতে অন্য কোনো রঙের শাড়ি অ্যালাউ হবে না, নিহালের কড়া নির্দেশ। মমি মেনে নিল। নিহালের সাথে আজকাল ঝগড়ার চেয়ে বেশি প্রেম প্রেম আলাপ হচ্ছে তার, আর প্রতিবারই সেসব ভেবেই বিপ্রায় আরক্ত হচ্ছে সে। অফিস থেকে ফেরার পথে ফারজাদ ড্রাইভারকে বলে গাড়ি থামালো। রাস্তার ডানে দেখলো একটা বাচ্চা কিছু ফুল নিয়ে বসেছে। সে নেমে এলো গাড়ি থেকে, বাচ্চাটার কাছ থেকে গিয়ে বেশ কিছু ফুল কিনলো। টাকা দিয়ে ফিরে আসার জন্য ঘুরতেই দেখলো তার থেকে কিছুটা সামনে রফিক সাহেব ফোনে কথা বলছেন কারোর সাথে। অপেক্ষা করে চলে আসতে চেয়েও থামতে হলো তাকে। রফিক সাহেবই ডাকলেন। ফারজাদ এগিয়ে গেল, ভদ্রতার খাতিরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছেন স্যার? আমার মেয়েটা ভালো নেই, এখন সুস্থ হয়নি, আমি ভালো থাকবো কি করে? ফারজাদ মাথা নোয়ালো, দুঃখ প্রকাশ করেই বলল। আমি ওনার সুস্থতা কামনা করছি। তাচ্ছিল্য হাসি ফুটল রফিক সাহেবের মুখে। অকপটে বললেন, তোমার জন্যই যার এই অবস্থা, তুমি তার সুস্থতা কামনা করছো? ফারজাদ ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, আপনার ভুল ধারণা এখনো ভাঙেনি স্যার। সময় থাকতে মেয়েকে একটু শাসন করলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। রফিক সাহেব ক্ষিপ্ত সুরে বললেন, তুমি এত নিষ্ঠুর কেন ফারজাদ? আমার মেয়েটাকে গ্রহণ করলে কি হতো? ফারজাদের এসব কথা পছন্দ হচ্ছে না মোটেও, তাও শান্ত সুরে সে বলল, আমার জানা নেই কি হতো। আমি পুরনো কথা শুনতে চাইছি না স্যার। বাসায় যাওয়ার দাওয়াত রইল, আমার স্ত্রীকে গিয়ে দেখে আসবেন। রফিক সাহেব অবাক হয়ে বললেন, তুমি বিয়ে করেছো? জি স্যার। আমার মেয়েটাকে একটা সুযোগও দিলে না? আমি দুঃখিত স্যার, তবে আপনার কথাগুলো অপ্রাসঙ্গিক। আমি আসছি। আসসালামু আলাইকুম। ফারজাদ চলে এলো সেখান থেকে। সুন্দর মনটা বিরক্তিতে ভরে উঠল তার। যারাকে কোনো কারণ ছাড়াই তার বড্ড অপছন্দ ছিল, আর কালো জাদুর বিষয়টার পর তো সেটা মাত্রা আরো দ্বিগুণ হয়েছে। বাড়ি ফিরেছে সে। দরজার শব্দ হতেই প্রিয়তা এসে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে ফারজাদ। ঠোঁটে লেগে আছে চমৎকার সুন্দর হাসি, পেছনে 2 হাত। প্রিয়তা সেটা খেয়াল করেই বলল, পেছনে কি? কই কিছু না তো। প্রিয়তা একটু উকি দিয়ে দেখার চেষ্টা চালায়, বলল, অবশ্যই কিছু একটা আছে, সারপ্রাইজ কিছু। মমির বিয়ের জন্য। ফারজাদ হেসে হাতটা এগিয়ে আনলো। তার হাতে এত ফুল দেখে চমকালো প্রিয়তা। খুশিতে চোখ মুখ উচ্ছ্বাসিত হয়ে উঠল। জিজ্ঞেস করলো, কার জন্য? ফর মাই ওয়ান অ্যান্ড অনলি বিলাভড ওয়াইফ। প্রিয়তা খুশি হয়ে সবকিছু নিল, বলল, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কাল কয়টায় আসছে? কেন কেন, আর তোর সইছে না বুঝি? মমি অপ্রস্তুত হয়ে বলল, মোটেও তা না, এমনি জানতে চাইছি। অপর পাশে হাসলো নিহাল, বলল, মিথ্যেটাও আপনি গুছিয়ে বলতে পারেন না ঠিক। কোনটা মিথ্যে? আমার জন্য অস্থির হচ্ছেন না? না। অবশ্যই হচ্ছেন, আপনার কম্পিত স্বর জানান দিচ্ছে যে সব। রাখছি তাহলে। কেন রাখবেন? কথা শেষ হয়নি আমার। মমি ছোট্ট ঢোকিল, বলল, আর কি বলবেন? আমাকে ভয় পান? না তো। তবে কথা বলার সময় এত ভিত শোনায় কেন? আগে তো এমন মনে হতো না। ঝগড়া তো বেশ উঁচু স্বরে করতেন, আজকাল এত লজ্জা বাড়ছে যে। মমি ঠোঁট কামড়ে হেসেই বলল, তখন কি আর জানতাম আপনার সাথে আমার বিয়ে ঠিক হবে? নিহাল হাসলো সেই কথা শুনে, বলল, জানলে বুঝি আর ঝগড়া করতেন না? ঝগড়া আমি করি না, আপনি করেন। আপনার মতন ঝগড়ুটে ছেলে আমি দুটোও দেখিনি। সেম টু ইউ। মমি কপাল কুঁচকেই বলল, কিসের সেম টু ইউ? ঝগড়ুটে আপনি, আমি না। আপাতত মেনে নিচ্ছি, পুরো ভবিষ্যৎ তো পড়েই আছে। তখন না হয় দেখা যাবে কে ঝগড়ুটে আর কে শান্তশিষ্ট ভদ্র ভালো মানুষ। ঠিক আছে, দেখা যাবে। রাখছি এখন, কাল সাবধানে আসবেন, আমি অপেক্ষায় থাকব। কেন, ঝগড়া করার জন্য? মমি রগর সুরে বলল, না, বিয়ে করার জন্য। বলেই ফোনটা কেটে দিল সে। লজ্জায় আর অস্বস্তিতে বালিশে মুখ কুঁজে কাটিয়ে দিল বাকি রাতটা। বাতাসে আজ আনন্দের ঘ্রাণ, খাবারের ঘ্রাণও বটে। রান্নাঘরে দিলরুবা বেগম নানান আয়োজনে ব্যস্ত। প্রিয়তাও সাহায্য করছে তাকে।
রান্নার মাঝে দিল্লুবা বেগম বললেন, আমি আজ কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না প্রিয়তা। আমার বান্ধবী আমার বাড়িতে আসছে। প্রিয়তার চোখে মুখেও একই উচ্ছ্বাস। বলল, মা আমারও খুশি লাগছে। তিনি প্রিয়তার দিকে চেয়ে বললেন, বিয়ের পর নিজের পরিবারকে কাছে পেলে খুব ভালো লাগে, তাই না? জি মা, এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। দিল্লুবা বেগম দীর্ঘশ্বাস ফেলে চামচ নিয়ে তরকারি নাড়াতে নাড়াতে বললেন, কোনোদিন এমন সৌভাগ্য হয়নি তো, তাই বুঝতেও পারিনি। এখানে আসার পর আমি সব হারিয়েছি। পরক্ষণে আবার তিনি বললেন, যাকগে, পুরনো কথা তুলে আর সুন্দর দিনটাকে নষ্ট করি না। আর তুমি যাও তো, গিয়ে গোসল টোসল করে একটা সুন্দর শাড়ি পরো। আর একটু থাকি এখানে, তারপর গোসলে যাব। হুম, আর থাকতে হবে না, অনেক কাজ হয়েছে। এবার গোসলে যাও তাড়াতাড়ি। দিল্লুবা বেগমের করা আদেশের বিপরীতে রান্নাঘরে সে আর দাঁড়ালো না। একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফারজাদ মাত্রই এসেছে অফিস থেকে। প্রয়োজনীয় সব জিনিসপত্র টেবিলে রেখে নিচের রুমে এলো সে। দরজা পার হয়ে ভেতরে গিয়ে দাঁড়ালো। ব্রু যুগলের মাঝে পড়ল তিনখানা ভাঁজ। সামনেই দাঁড়ান কলাপাতা রঙের সুতির শাড়ি গায়ে রমণীতে চোখ আটকালো তার। হাতের ব্যাগটা আস্তে করে রাখলো বিছানার উপর। তারপর এগিয়ে গেল। প্রিয়তা আলমারি খুলে দাঁড়িয়ে কিছু একটা করছে। ফারজাতের উপস্থিতি সে এখনো টের পায়নি। আচমকা শাড়ির আঁচল ভেদ করে উদয়ের উষ্ণ স্পর্শে চমকালো সে। ভয়ে পিছিয়ে যেতে নিলে একটা শক্ত পেটানো শরীরে পিঠ ঠেকলো তার। বুঝলো মানুষটা তারই। ফারজাত ততক্ষণে দুই হাতের বাঁধনে আটকে নিয়েছে তাকে। ঘাড়ের উপর থুতনি ঠেকিয়ে বলে, এমন করলে আমি কাজ করব কি করে? কি করেছি? শাড়ি পরেছ, অন্যায় করেছো বড্ড। অন্য কাজে এবার মনোযোগ কিভাবে দিব বলো তো? ঘুরে দাঁড়ালো প্রিয়তা। ফারজাতের হাত তার কোমর ছুঁইল। প্রিয়তা বলল, মাঝে মধ্যে সব কাজ ফেলে একটু বউকে মনোযোগ দিলে কিছু হয় না। ফারজাত হাসলো, বলল, মনোযোগ দিলে তো তোমারই বিপদ, তখন সারাদিনের জন্য যে আটকা পড়বে। প্রিয়তা লজ্জায় লাল হলো, মাথা নুয়েই বলল। আটকা পড়তে আমার আপত্তি নেই। ফারজাত কাছে টেনে নিল তাকে, মিহি সুরে বলল, সত্যি নেই তো? না। প্রিয়তা ক্ষীণ আওয়াজে বলল। ফারজাত অনুমতি পেল বোধহয়। নিজেকে আর সংযত রাখতে পারল না। প্রেয়সীর কম্পিত চঞ্চল ওষ্ঠে যেন এক ভয়ানক মত্ততা দেখছে সে। তাই সময় খোয়ালো না আর। প্রমাণ করতে ব্যতিব্যস্ত হলো যে এই চঞ্চল ঠোঁট তার ভালোবাসাতেই আটকা পড়বে কেবল। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই প্রিয়তা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মাকে। লুৎফা বেগমও শক্ত বাঁধনে মেয়েকে বুকের সাথে মেশালেন। এগিয়ে এলেন দিলরুবা বেগম। সবার সাথে কৌশল বিনিময় করলেন। তারপর ভেতরে গেলেন সবাইকে নিয়ে। ড্রয়িং রুমে বসেছে সবাই। দিলরুবা বেগম অনেক নাস্তা এনে রাখলেন। প্রিয়তা বেড়ে বেড়ে দিল সব। লুৎফা বেগম অপলক চোখে চেয়ে ভাবলেন মেয়েটা তার পুরো দোস্তর সংসারী হয়ে উঠেছে। খুশি হলেন তিনি। আশেপাশে চেয়েই জিজ্ঞেস করলেন, মমি কোথাও? ওকে দেখছি না যে। দিলরুবা বেগম প্রিয়তাকে বললেন, প্রিয়তা, মমিকে নিয়ে এসো তো। মেয়েটার এত লজ্জা, কি আর বলবো। নিহাল হাসলো আড়ালে। লুৎফা বেগম বললেন, বিয়ের কথা শুনলে সব মেয়েরাই এমন লজ্জা পায়। কি ব্যাপার মমি, নিচে না গিয়ে রুমে কি করছো? সবাই এসে পড়েছে তো। মমি তাকালো, চোখ মুখ শুকনো। প্রিয়তা এগিয়ে গেল, উদ্বিগ্ন সুরেই বলল, অসুস্থ তুমি? শরীর খারাপ লাগছে? মমি মাথা নাড়িয়ে বলল, না। তবে তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? মাথা নোয়ালো মমি, বলল, আমি লজ্জা পাচ্ছি। প্রিয়তা মাথা চাপড়ে বলল, হায় আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? এত লজ্জা পাওয়ার কি আছে? মেয়ে, বিয়ে তো সবারই হয়। কি জানি আমি এত লজ্জা পাচ্ছি কেন। নিচে চলো তো, সব লজ্জা শেষ হয়ে যাবে। ভাইয়া তোমার জন্য ওয়েট করছে তো। লজ্জা শেষ হলো না, বাড়ল বরং। মমির লাল লাল গাল টেনে দিয়ে প্রিয়তা বলল, আহারে লজ্জাবতী ননদি আমার, চলুন। আমার ভাইয়ের কষ্ট আমার সহ্য হচ্ছে না আর। ওহ ভাবিজান, তুমিও বেশি বেশি করো। কয়দিন পর ননদ হব, তখন আরো বেশি বেশি করব। এখন চলো তো এবার। মমিকে নিয়ে নিচে নামলো প্রিয়তা। নতুন বউয়ের মতো নত যেন মমির। নিচে গিয়ে সালাম দিল সবাইকে। লুৎফা বেগম বললেন, আমার পাশে বসো মা।
মমি লুৎফা বেগমের পাশেই বসলেন। লুৎফা বেগম তাকালেন তার দিকে, বললেন, এই মমিকে আমার পছন্দ না। সবাই চমকে তাকালো। মমি আটকে উঠল যেন। প্রিয়তা বিস্ময়াবিষ্ট সুরেই বলল, মা কি বলছো এসব? আমার যে মমিকে পছন্দ হয়েছিল ওই মেয়েটা তো খুব চঞ্চল প্রাণবন্ধন ছিল, ওর মতো চুপচাপ শান্ত ছিল না। আমার ওই মমিকেই পছন্দ, এই মমিকে না। স্বস্তির নিঃশ্বাস ফেললো সবাই। দিল্লুবা বেগম হাসলেন সেই কথা শুনে। মমিও হাসলো ঠোঁট চেপে। দিল্লুবা বেগম বললেন, ওই মমি যদি পাস তবে তোর মাথা শেষ হয়ে যাবে। এখন যেমন আছে তেমনই খুশি থাক। মমি মুখ কালো করে বলল, মোটেও না আম্মি, তুমি বাড়িয়ে বলছো কেন? আমি কি তোমাকে এতই জ্বালাই? সেই কথা কি আর বলে শেষ করা যাবে? উফ। মমি নাক মুখ কুঁচকে প্রিয়তার দিকে চাইলো, বলল, ভাবিজান, তুমি বলো তো আমি কি বেশি জ্বালাই? মোটেও না, তোমার মতো লক্ষ্মী মেয়ে আর দুটো হয় নাকি? হ্যাঁ, আমি সেটা জীবনেও বুঝবে না। আন্টি, আপনি একদমই চিন্তা করবেন না। ধরে নিন পৃথিবীর সেরা মেয়েটা আপনার পুত্রবধূ হতে চলেছে। লুৎফা বেগম হেসে বললেন। ধরতে হবে না, আমি নিশ্চিত। সবাই হাসলো। মমি বলল, দেখেছো আম্মি, আন্টিও আমার মূল্য বুঝছেন, খালি তুমি বুঝো না। হয়েছে হয়েছে, আমাকে আর বুঝাতে হবে না। তোমার মূল্য যেমন ওনারা বোঝেন তেমনি তোমাকেও ওনাদের সমপরিমাণ মূল্য দিতে হবে। কোনো অভিযোগ যেন আমি কোনোদিন না শুনি। লুৎফা বেগম আশ্বস্ত করেই বললেন। চিন্তা করিস না রুবা, মেয়ে নিয়ে যাচ্ছি আমি, ছেলের বউ না। দিল্লুবা বেগম খুশি হলেন, বললেন, আমি জানি তোর কাছে আমার মেয়ে থাকা মানে আমি নিশ্চিন্ত। রাতের খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো রুমে। মমির ঘুম আসছে না। উঠে বসলো সে। ঘড়িতে দেখলো 1টার কাছাকাছি সময়। জেগে থাকলে খিদে লাগে। তারও লাগলো। নিহালরা আসার সময় মিষ্টি এনেছে কয়েক প্রকারের। মমির এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাই অত শত না ভেবে ঘর থেকে বের হলো সে। আস্তে ধীরে গেল ডাইনিং রুমে। ড্রয়িং রুমটাও লাগানো, পর্দা দিয়ে আলগা করা শুধু। মমি আস্তে করে ফ্রিজ খুলে একটা মিষ্টির প্যাকেট বের করলো। বাহ, মিষ্টি দেখে খিদে বাড়ল তার। একটা মিষ্টি তুলে মুখে পুরে নিল, অন্য একটা হাতে নিয়ে ঘুরতেই তবজা খেলো সে। খাওয়া রেখে বোকার মতো চেয়ে রইল কেবল। বুকের উপর হাত ভাঁজ করলো নিহাল, বলল, মুখেটা শেষ করুন আগে, তারপর না হয় আমাকে দেখবেন। মমি দ্রুত মুখের মিষ্টিটা গিলল, বলল, আপনি এই সময় এখানে? ভাগ্যিস ছিলাম, নয়তো জানতেই পারতাম না এই বাড়িতে এত বড় একটা চোর আছে। সরি চুন্নি। মমি তেড়ে এসে বলল, কে চোর আর কে চুন্নি? এটা আমার বাড়ি। আমার বাড়িতে দাঁড়িয়ে আমি যখন যা খুশি খাবো। আপনার কি? আর আপনি না ঘুমিয়ে এখানে কি করছেন? পাহারা দিচ্ছিলাম, আর দেখুন চুন্নিকে পেয়েও গেলাম। আবার? মমি খেপলো। নেহাল মজা পাচ্ছে বেশ, বলল, হাতেরটা খান, পড়ে যাচ্ছি। মমি সেটা প্যাকেট রেখে দিল, বলল, খাবো না। নেহাল এগিয়ে এলো, মিষ্টিটা তুললো প্যাকেট থেকে। মমির দিকে এগিয়ে দিয়েই বলল, নিন, আমি খাইয়ে দিচ্ছি। খাবো না আমি। রাগ করছেন বুঝি? না। নেহাল আরেকটু এগিয়ে এলো, মমির কানের কাছে মুখ নিয়েই বলল, মিষ্টি চুরি করছেন বলে না হয় চুনি বললাম না, কিন্তু মন যে চুরি করে বসে আছেন সেটার বেলায় কি বলবো? চুন্নি বললে এবার নিশ্চয়ই অন্যায় কিছু হবে না, তাই না? শেষের লাইনটুকু নিহাল এত কাছে এসে বলল যে তার ঠোঁট মমির কান ছুঁয়েছে। লজ্জায় অস্বস্তিতে মমির মরে যাবার মতো অবস্থা। মমি বলল, আমি রুমে যাচ্ছি। মমি যাওয়ার জন্য পা বাড়াতে নিহাল তার হাত টেনে ধরল, বলল, আমি যেতে বলিনি। মমি আশেপাশে তাকালো একবার, ক্ষীণ সুরেই বলল, বাড়ির কেউ দেখলে আবার খারাপ ভাববে। 2 দিন পর আমার বউ হতে চলেছেন, এখন এইটুকু খারাপে আমার কোনো কিছু যায় আসে না। সে মমিকে টেনে এনে মিষ্টিটা এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে তারপর যাবেন। মমি আর বারণ না করে খেয়ে নিল। নেহাল কণ্ঠস্বর খাতে নামিয়ে বলল, এখন যতটুকু মিষ্টি খাচ্ছেন বিয়ের পর তার দ্বিগুণ আমাকে ফিরিয়ে দিতে হবে।
এই কথা শুনে সঙ্গে সঙ্গে বিস্ময় খায় মৌমি। কাশতে আরম্ভ করে। নেহাল দ্রুত পানি আনে তার জন্য। পানি খান, এটুকুতে বিশ্রাম খায় কেউ? মমি ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে জোরে নিঃশ্বাস ফেলল। নেহালের দিকে চেয়ে বলল, আপনি ঘুমাতে যান তো, আমাকে খুব জ্বালাচ্ছেন। আর আপনি যে আমার সব ঘুম নিয়ে বসে আছেন, আমি একবারও অভিযোগ করেছি? মমি রা হারায়, কি বলবে আর বুঝতে পারে না। নেহাল নিজ থেকেই বলে, থাক, আর কষ্ট করতে হবে না, ঘুমান গিয়ে। মমি মাথা হেলালো। ফিরে যাওয়ার জন্য ঘুরতেই নেহাল বলল, এখন আমার ঘুমগুলো নষ্ট করার শোধ বিয়ের পর তুলব সব। মমি ভ্রু কুঁচকে তাকাতে সে হেসে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। মমি কবুল বলার পালা। মেয়েটার শরীর কাঁপছে। প্রিয়তার হাতটা ধরে আছে শক্ত করে, চোখ টলমল জল, কিঞ্চিত খোলা ঠোঁটে মৃদু কম্পন। প্রিয়তা ধীর সুরেই বলল, মমি কবুল বলো। মমি বলতে চাইছে, পারছে না, কি একটা যেন আটকে আছে গলায়। একটু তাকালো পাশে, মাকে খোঁজার চেষ্টা, কিন্তু মা তো এখানে নেই। চাদরের ওপাশ থেকে কাজী সাহেব উদ্যুতে বললেন। বড় বড় নিঃশ্বাস ফেলছে মমি। এই যে কালকেও যে মেয়েটা লজ্জায় লাল হচ্ছিল, আজকে সে ভয়ে কুপোকাত। তাও চেষ্টা চালালো, বলতে তো হবে। ঠোঁট নাড়িয়ে অতি ক্ষীণ সুরেই বলল। তারপর বলল আরো দুবার। ব্যাস, বিয়ে সম্পূর্ণ। সবাই একসঙ্গে বলে উঠল আলহামদুলিল্লাহ। প্রিয়তা খুশি হয়ে জড়িয়ে ধরল মমিকে। মমি নিঃশ্বাস ফেলল জোরে। এই ছোট্ট একটা শব্দ বলতে গিয়ে দম যেন আটকে আসছিল তার। পুরুষ লোকেরা ঘর থেকে বের হয়ে যেতে লুৎফা বেগম আর দিলরুবা বেগম সেই ঘরে এলেন। মাকে দেখে জড়িয়ে ধরল মমি, কেঁদে ফেলল। দিলরুবা বেগম সংযত করলেন নিজেকে। কাঁদবেন না, একটুও না, আজ যে তার খুশির দিন। বেশ অনেকক্ষণ যাবৎ গেটের সামনে দাঁড়িয়ে আছেন লোকটা। তার ভাবমূর্তি দেখে বোঝার জো নেই তার ভিতরে কি চলছে। হাতের দিকে চেয়ে দেখলেন, হাত যুগল ঘামা, কপালেও ঘাম। পকেট থেকে রুমালটা বের করে মুছে দিলেন। এতগুলো বছর নিজেকে দমিয়ে রাখলেও আজ যেন পারছেন না। একবার ভেতরে যেতে বড্ড অস্থির হচ্ছে মন। জানে তিরস্কার ছাড়া আর কিছুই পাবেন না, তাও আজ একবার যাবেনই। মনের সাথে বিশাল যুদ্ধ থামিয়ে পা রাখলেন গেটের ভিতর। এগিয়ে গেলেন থস্ত পায়ে। বাড়ির ঠিক মেইন দরজার সামনে গিয়ে থামলেন। বাহিরে জুতা বেশ। খানিকটা এগোতেই দেখলেন বসার ঘরে বেশ কয়েকজন লোক। তিনি কাউকে চেনেন না। অস্বস্তির মাথা চাড়া দিয়ে উঠল এবার। তাও ভেতরে প্রবেশ করলেন তিনি। একটু এগিয়ে এসে সোফার কাছটায় দাঁড়ালেন। কাউকে কিছু বলার জন্য মুখ খোলার আগেই সিঁড়ির দিকে চোখ গেল তার। সিঁড়ি বেয়ে নেমে আসা মেয়েটাকে তার চেনা লাগলো খুব। তিনি চেয়ে রইলেন ভ্রুকুসকে। সিঁড়ির শেষ অংশে এসে থমকে দাঁড়ালো প্রিয়তা। সোফার কাছটায় দাঁড়ান লোকটাকে তার চিনতে সময় নিল না এক সেকেন্ডও। চমকালো সে, ভীত হলো, রাগে ফুঁসে উঠে বলল, আপনি এখানে? এতক্ষণে মনে পড়ল তার, এই মেয়েটা তো সেই মেয়েটা যার জন্য এত কাহিনী। কিন্তু এই মেয়ে তো বাংলাদেশে চলে গিয়েছিল, তবে এখন এখানে কি করছে? এত সব প্রশ্নের ভিড়ে প্রিয়তার করার প্রশ্নের উত্তর দিতে বেমালুন ভুলে বসলেন তিনি। প্রিয়তা উত্তর না পেয়ে ক্ষিপ্ত হলো। সে বলল, কি হলো, কথা বলছেন না কেন? এখানে কেন এসেছেন আপনি? ওই রুমে প্রিয়তার বাবাও ছিলেন। তিনি উঠে এসে প্রিয়তার পাশে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, কে উনি প্রিয়তা? প্রিয়তার নিজের রাগকে সংযত করেই বলল, ওয়াদির বাবা। অলিউল সাহেব অবাক হয়ে তাকালেন, বললেন, উনি এখানে কি করছেন? সেটাই তো জানতে চাইছি আমি, কিন্তু দেখো ওনার মুখে তো কোনো রায়ই নেই। আহমেদ তজ্জোয়ার জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। এখানে এসে যে এই মেয়ের মুখোমুখি হবেন তিনি সেটা ভাবেননি। এখন আর বলার মতো কথা খুঁজে পাচ্ছেন না তাই। প্রিয়তা বলল, আশ্চর্য, আপনি কথা বলছেন না কেন? তাও লোকটার মাঝে কোনো হেলদোল না দেখে সে এবার ফারজাদকে ডাকতে আরম্ভ করলো। ফারজাদ, ফারজাদ। ফারজাদ মোমের রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির কাছে আসতেই পা থেমে যায় তার। শরীরের রক্ত গরম হয়ে ওঠে, কপালের রগ ফুলে ওঠে সঙ্গে সঙ্গে। দ্রুত নেমে আসে সে, বাস খায় সুরে বলে ওঠে, এই লোকটা এখানে কি করছে? প্রিয়তা বলল, আমিও তো তাই জানতে চাইছি, কিন্তু উনি উত্তর দিচ্ছেন না। ফারজাদের চোয়াল শক্ত হয়ে আসে। লোকটাকে দেখলেই পুরনো সব স্মৃতি তাজা হয়ে ওঠে তার। সে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে,
কি চাই আপনার এখানে? আহমেদ তজুয়ার কিছুটা সাহস করলেন, কম্পিত সুরেই বললেন, না না মানে একবার দেখা করতে এসেছিলাম। দেখা? আপনি এই বাড়িতে কার সাথে দেখা করতে এসেছেন আহমেদ তাজওয়ার? এই বাড়িতে আপনার কে থাকে? আহমেদ তজুয়ারের কণ্ঠস্বর কাঁপছে। তার ছেলে, তার প্রথম সন্তান, কি বজ্র কণ্ঠে জবাব চাইছে তার কাছে। তাকে চুপ দেখে আরো খেপল ফারজাদ, বলল, চুপ করে আছেন কেন? কথা বলুন, কার সাথে দেখা করতে এসেছেন? আহমেদ তজুয়ার মাথা নোয়ালেন, বললেন, তোমাদের সাথে। ফারজাদ রাগে 2 হাত মুষ্টিবদ্ধ করে নিল। প্রিয়তা ভ্রু কুঁচকালো তা শুনে। আহমেদ তজুয়ার ফারজাদের সাথে কেন দেখা করতে আসবে? তাদের কোনো ক্ষতি করতে? ফারজাদ বলল, এক্ষুনি বেরিয়ে যান। দ্বিতীয়বার আর এই বাড়িতে পা রাখার সাহস দেখাবেন না। আহমেদ তাজুয়ার অসহায় চোখে এদিক ওদিক দেখছেন। তার দু চোখ যে অন্য কাউকে খুঁজছে। কোথায় সে? কেন এসে তার সামনে দেখা দিচ্ছে না? হ্যাঁ, কি হলো, শুনতে পান নাই আপনি? বেরিয়ে যেতে বললাম তো। ফারজাদের চেঁচানোর শব্দ মমির ঘর অব্দি গেল। সেই রুমেই ছিল সবাই। নিহাল বলে উঠল, ফারজাদদের গলা না? এত জোরে কার সাথে কথা বলছেন? দিলরুবা বেগম চিন্তিত হয়ে বললেন। হ্যাঁ তাই তো, দাঁড়াও আমি দেখে আসছি। দিলরুবা বেগম সিঁড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ফারজাদ, এত জোরে? বাকি কথাটা আর শেষ করতে পারলেন না তিনি। মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। চোখের পলক পড়ছে না। আদৌ ঠিক দেখছেন তো? ফারজাদ মায়ের দিকে তাকালো, ঢোক গিলল। সে কখনোই চায়নি এই লোকটি আবার মায়ের চোখে পড়ুক। দিলরুবা বেগমের শরীর যেন জমে গিয়েছে। কথা বের হচ্ছে না কোনো। শুধু কম্পিত সুরে এইটুকু বললেন, উনি এখানে কি করছেন ফারজাদ? ফারজাদ ছোট্ট নিঃশ্বাস ছেড়েই বলল, আপনি ভেতর যান, আমি দেখছি। দিলরুবা বেগম ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই আহমেদ তাজুয়ার ডাকলেন তাকে। দিল, মনে হলো কেউ যেন একটা ধারালো ছুরি দিয়ে বক্ষ ছেদ করছে তার। বুকের ভেতরটা তীব্র ব্যথায় কুকড়ে উঠল। প্রিয়তা হতভম্ব হয়ে চেয়ে আছে। এই লোকটা তার শাশুড়িকে দিল বলে ডাকছেন কেন? তারা কি পূর্ব পরিচিত? আহমেদ তাজুয়ার আকুতি সুরে বলল, দিলরুবা, আমার তোমার সাথে একটু কথা আছে। না, আম্মির সাথে আপনার কোনো কথা থাকতে পারে না, আপনি চলে যান এখান থেকে। আমাকে 2 মিনিট সময় দাও বাবা। ফারজাদ দাঁতে দাঁত চেপে বলল, একদমই না। 2 মিনিট কেন, আপনাকে 2 সেকেন্ডও সময় দেব না। বের হন এক্ষুনি। ফারজাদ, আমি। খবরদার আহমেদ তাজওয়ার, নিজের সীমা অতিক্রম করবেন না। আমার আচরণ আরও খারাপ হবার আগেই বাড়ি থেকে বেরিয়ে যান। আপনাকে আবার সহ্য হচ্ছে না। দিলরুবা বেগম পাথর বনে দাঁড়িয়ে আছে। এতদিন এতগুলো বছর পর অপ্রিয় মানুষের সেই প্রিয় মুখটা দেখে তার বড্ড যন্ত্রণা হচ্ছে যে। নিচ থেকে আহমেদ তাজওয়ার ফের বললেন, আমাকে 2 মিনিট সময় দিও দিল, কথা দিচ্ছি আর কখনো তোমার সামনে আসবো না। ফের ঘুরে তাকালেন দিলরুবা বেগম। নিজেকে ধাতস্থ রাখার চেষ্টা চালালেন, কিন্তু এত বছর সামলে রাখা মনটাও যে আজ বেসামাল হয়ে উঠেছে। পুরনো ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে অনবরত। কি যে এক যন্ত্রণা! তিনি শান্ত করলেন নিজেকে, গম্ভীর সুরে বললেন, কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। আহমেদ তাজওয়ার, আপনি এখান থেকে চলে যান। আহমেদ তাজওয়ার অসহায় সুরে বললেন, একটা সুযোগ কি দেওয়া যায় না দিল? না, কোনো সুযোগ দেওয়া যায় না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে বেরিয়ে যান এখান থেকে। আহমেদ তাজওয়ার দীর্ঘশ্বাস ফেললেন। এমন কিছু হবে ভেবে নিয়েই এখানে এসেছিলেন তিনি। কথা বাড়ালেন না আর, চুপচাপ বেরিয়ে গেলেন। দরজার কাছে গিয়েও ফিরে তাকালেন আরেকবার ফারজাদের দিকে। ফারজাদ শক্ত চোয়ালে চেয়ে আছে তার দিকে, অথচ আজ ওনার দৃষ্টিতে মায়া, হাহাকার আর কষ্ট। পুরো বাড়ির দিকে তাকালেন একবার। বাড়িতে মানুষ সবাই বেশ সেজে গুজে আছে। কোনো অনুষ্ঠান বোধ হয়। একবার খুব করে জানতে ইচ্ছে করলো তার ছোট্ট মেয়েটা কোথায়। তাকে একবার কাছ থেকে দেখতে ইচ্ছে করছে যে, কিন্তু আর সাহস করে উঠতে পারলেন না, চলে গেলেন। প্রিয়তা ফারজাদের দিকে চাইলো। তার চোখ মুখ এখনো শক্ত কঠিন। সে জিজ্ঞেস করলো, ওই লোকটা মাকে কিভাবে চেনে? ফারজাদ প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তার চোখে মুখে খেলা করছে এক গাদা প্রশ্নের রেশ। ফারজাদ বুঝতে পারছে না কি জবাব দিবে। তাকে চুপ দেখে প্রিয়তার দুশ্চিন্তা বাড়ল। মনে পড়ল তার আফসারের কথা। সে বলেছিল ফারজাদ আর ওয়াদিন নামের পদবী এক।
তার উপর ওয়াদির বাবা আহমেদ তাজওয়া দিল্লুবা বেগমকে যেভাবে সম্বোধন করলেন, মনে হলো খুব পরিচিত দুজন। তবে কি সম্পর্ক তাদের? ফারজাদ কি কিছু আড়াল করছে? প্রিয়তা পুনরায় কিছু বলার আগে ফারজাদ বলল, আমি জানি না, ওই লোকটা আমাদের কেউ হয় না, তাই ওনার ব্যাপারে কোনো কিচ্ছু আমরা জানি না। কিন্তু মাকে যেভাবে ডাকলো মনে হলো যেন। কি মনে হয়েছে? খুব পরিচিত, খুব কাছের কেউ। প্রিয়তা মাথা ঝাঁকালো। তার মানে এটাই মনে হয়েছে তার। ফারজাদ দাঁতে দাঁত পিষেই বলল, না, ওই লোকটা আমাদের পরিচিত নন। ওনার সাথে আমাদের কারো কোনো সম্পর্ক নেই। ওনাকে নিয়ে তোমার আর ভাবার দরকার নাই। ফারজাদ উপরে উঠে গেল। দিল্লুবা বেগমের সম্মুখে দাঁড়িয়ে বলল, স্মৃতির পাতা উল্টিয়ে দেখার দরকার নাই আম্মি, উনি আমাদের কেউ নন। দিল্লুবা বেগমের গাল বেয়ে টুপ করে গড়িয়ে পড়া পানিটা ফারজাদ সযত্নে মুছে দিল। বলল, মমির কাছে যান, ভেবে নিন কিছু হয়নি। ফারজাদ নিচে রুমে চলে গেল। দিল্লুবা বেগম গেলেন মমির ঘরে। নিচে এখনো একরাশ প্রশ্নের ভিড়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। অলিউল সাহেব বললেন, লোকটা তাদের অপরিচিত, কথা শুনে তো মনে হলো না। প্রিয়তার বাবার দিকে চাইলো, বলল, ভেবো না বাবা, ফারজাদ আমার থেকে কিচ্ছু লুকাবেন না। এমন কিছু হলে উনি অবশ্যই আমায় জানাতেন। রুবা, নিচে কি হয়েছিল? দিল্লুবা বেগম কোনো প্রকার হেসে বললেন, না তেমন কিছু না, একজন লোক এসেছিল, তার সাথেই ফারজাদ জোরে কথা বলছিল আর কি। তোরা চল নিচে, পুরুষরা সবাই বেরিয়ে যাবে এখনই, ওনারা গেলেই তোরা খেতে বসে যাবি। খাবারের পর্ব শেষ করে মমি আর নিহালকে নিয়ে ছাদে গেল প্রিয়তা। ছবি তুলবে। সবাই সেখানে, শুধু ফারজাদ নেই। দিলরুবা বেগম বললেন, প্রিয়তা ফারজাদকে ডেকে নিয়ে এসো তো। জি মা, যাচ্ছি। প্রিয়তা নিজের ঘরে গেল। রুমে নেই। ফারজাদকে পেল বারান্দায়। সে পাশে গিয়েই দাঁড়ালো। তার জিজ্ঞেস করলো, কি হয়েছে ফারজাদ? ফারজাদ চমকে তাকালো। বলল, কই কিছু না তো। ছাদে সবাই আপনার জন্য ওয়েট করছে, চলুন তো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। প্রিয়তা গেল না। একটু কাছে এগিয়েই দাঁড়ালো। ফারজাদের এক হাত জড়িয়ে মাথা ঠেকালো বাহুতে। বলল, আমি আপনার জীবন সঙ্গী হওয়ার আগে আপনার একজন বিশ্বস্ত বন্ধু হতে চাই ফারজাদ। আমাকে কি সেই সুযোগটা দেবেন আপনি? ফারজাদ নিজের মাথাটা কাত করে প্রিয়তার মাথার সাথে ঠেকালো। বলল, অবশ্যই। তবে বলুন না কি লুকাচ্ছেন। ফারজাদ দীর্ঘশ্বাস ফেললো। বলল, আমি পারছি না প্রিয়তা, কথাগুলো সব গলায় এসে আটকে যায়, আমার দম বন্ধ লাগে, কষ্ট হয়। চেষ্টা করুন, অবশ্যই পারবেন, আমি আছি তো আপনার পাশে। ফারজাদ প্রিয়তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়েই বলল, সব জানার পর আর যদি না থাকো। থাকবো, আপনি নিশ্চিন্তে বলুন। ফারজাদ সাহস জুগালো মনে। স্মৃতিগুলো সব তাজা হয়ে উঠল। সেই বিচ্ছেদ, কষ্ট, যন্ত্রণা, বিষাদের দিনগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠল তার। কি নিদারুণ যন্ত্রণায় দিন কাটিয়েছিল তখন। সেগুলো ভোলার নয়। ফারজাদ কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ফোন বেজে উঠে তার। প্রিয়তা গিয়ে ভেতর থেকে ফোনটা নিয়ে আসে। মমির কল। ফারজাদ রিসিভ করে। ওপাশ থেকে মমি বলে ওঠে, কোথায় ভাইয়া তোমরা? ভাবিজানকে পাঠানো হয়েছে তোমাকে আনতে, এখন সেও উধাও। তোমরা কি ছবি তুলবে না? সন্ধ্যা হয়ে যাচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ আসছি। ফোন কেটে দিয়ে ফারজাদ বলল, মেয়েটা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। প্রিয়তা তার হাত টেনেই বলল, রাতে বলবেন তো? হ্যাঁ বলবো। তারা ছাদে গেল দুজন। অনেকগুলো ছবি তুলল। এখন রাত। সবাই যার যার মতো ঘরে। অলিউল সাহেবের চিন্তিত মুখ। লুৎফা বেগম ওয়াশরুম থেকে বেরিয়ে তাকে দেখেই বললেন, কি ব্যাপার, বিকেল থেকেই তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে? অলিউল সাহেব তাকালেন স্ত্রীর দিকে। গম্ভীর সুরে বললেন, আজকে নিচে কে এসেছিল জানো? না তো, কে এসেছিল? দিলরুবা আপা তোমায় কিছু বলেননি? না, কেউ একজন এসেছিল বলেছে, তবে সে কে সেটা বলেনি। ওয়াদির বাবা। লুৎফা বেগম হতবম্ব হন। জিজ্ঞেস করেন, ওয়াদির বাবা কেন এসেছিল? আমার মেয়েটার কোনো ক্ষতি করেনি তো? না, উনি প্রিয়তার জন্য না, দিলরুবা আপার সাথে কথা বলতে এসেছিলেন। বলো কি, রুবার সাথে ওনার কি কথা? সেটাই তো আমি ভাবছি। তার উপর আপা আর ফারজাদের কথা শুনে মনে হলো ওনারা পূর্ব পরিচিত। প্রিয়তা ফারজাদকে জিজ্ঞেস করেছে, কিন্তু ফারজাদ পরিষ্কারভাবে কিছুই বলেনি। লুৎফা বেগম এবার চিন্তায় পড়লেন। বললেন, তাহলে তো ব্যাপারটা বেশ চিন্তার। কাল সকালে আমি রুবার সাথে কথা বলবো। হ্যাঁ দেখো তো কথা বলে কি বলে।
লাল টুকটুকে মেয়েটাকে মন ভরে দেখছে নিহাল। চারদিক মোমো করছে ফুলের মিষ্টি ঘ্রাণে। লজ্জায় আরক্ত নিহালের নববধূ মৌমি। চোখ তুলে তাকানোর মতো অবস্থাতেও নেই। নিহাল জিজ্ঞেস করলো, আর কত লজ্জা পাবে, এবার একটু তাকাও প্লিজ। মৌমি মাথা নাড়ালো, মানে তাকাবে না সে। তাকাবে না হুম, কেন? লজ্জা লাগছে। ভাঙিয়ে দিই কি? তোমার লজ্জা? মৌমির গাল লাল হলো। নিহাল এগিয়ে এসে চুমু খেলো সেই আরক্ত গালে। শ্বাস খিচে শক্ত করে বসলো মৌমি। নেহাল তার দিকে চেয়ে হেসে বলল, শ্বাস ছাড়ো মেয়ে, মরতে চাও নাকি? শ্বাস ছাড়লো মৌমি। তাকালো নিহালের দিকে, বলল, হ্যাঁ। নিহাল হাসলো ফের, বলল, চলো তবে, আমার ভালোবাসার বানে আজ খুন করি তোমায়। মৌমি লজ্জা, সংকোচ আর ভয়ে জবাব দিতে পারল না। তবে অনুভব করলো আজ আকাশপূর্ণ। চাঁদের আলোয় ঝলমল করছে চারদিক। চমৎকার লাগছে সবকিছু। মনে হচ্ছে এভাবে সে আরো 1000 বার খুন হতে পারবে। খোলা ছাদের এক প্রান্তে তারা, অন্তরিক্ষে পূর্ণ চাঁদের পানি দৃষ্টি। বাহিরে শুনশান নীরবতা। দূরে কোথাও শোনা যাচ্ছে কুকুরের হাহাকার। বাতাসও আছে খানিক। প্রিয়তার উড়ন্ত চুল যে তারই প্রমাণ দিচ্ছে। সে বলল, এবার বলুন ফারজাদ, আমি সবটা শুনতে চাই। ফারজাদ চাইলো, চোখে মুখে অসহায়ত্বের ছাপ। ক্ষীণ সুরে বলল, আমি তোমার থেকে কিচ্ছু লুকাতে চাই না প্রিয়তা, আবার সত্যিটা বলতেও চাই না। এই স্মৃতি আমাকে বড্ড পোড়ায় যে। জানেন, দুঃখের কথা অন্যজনের কাছে বললে দুঃখ কমে যায়। আপনি বলুন না, মনটা হালকা হবে। ছোট্ট নিঃশ্বাস ফেললো ফারজাদ। আকাশের দিকে চাইলো, বলল, ভালোবাসায় আমি বিশ্বাসী ছিলাম না। আম্মির এত এত কষ্ট দেখার পর এই জিনিসটার উপর থেকে আমার বিশ্বাস ভরসা একেবারে উঠে গিয়েছিল। তারপর আপনি এসে বদলে দিলেন সব। আমি এখন বিশ্বাস করি, ভরসা করি যে ভালোবাসা সুন্দর। তবে এই সুন্দর ভালোবাসাটাই আমার আম্মির জন্য ছিল বড্ড কুৎসিত, জঘন্য একেবারে। আম্মি আপনার মতো কোনো একজনকে ভালোবেসে সব ছেড়ে পাকিস্তান এসেছিলেন। এখানে এসেও বিয়ে করেছিলেন তাকে। তারপর 8 বছরের সংসার। হুট করে মানুষটা বদলে গেলেন, কেমন অচেনা হয়ে উঠলেন নিমিষেই। পরে একদিন আম্মি খোঁজ নিয়ে দেখলেন তিনি আড়ালে আরেকটা সংসার পেতেছেন। কি এক জঘন্য যন্ত্রণায় আমার আম্মি কাতরেছিল, আমি দেখেছিলাম সেদিন, এখনো চোখে ভাসে। তারপর শুরু হলো আমাদের বাঁচার লড়াই। আমার আম্মির গর্ভে তখন আমার 6 মাসের বোন। বাবা বলতে যে মানুষটাকেই জানতাম, তিনি আমার আম্মিকে ছেড়ে তখন অন্য নারীতে মত্ত। আমি দেখেছিলাম আমার মায়ের দুর্বিষহ যন্ত্রণাগুলো। সে নির্ঘুম রাতের কান্নার শব্দ এখনো আমার কানে বাজে। আমি সেগুলো ভুলতে পারি না। আমি জানি আম্মিও পারেন না। আমাদের এই লড়াই সহজ ছিল না প্রিয়তা। আমাকে আর মৌমিকে মানুষ করতে নিদারুণ কষ্টে দিন গড়িয়েছিলেন তিনি। কত কত বেলা নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন। এগুলো ভুলতে পারি না আমি। না ভুলতে পারি ওই মানুষটাকে যার জন্য আমাদের এই অবস্থা হয়েছিল। ওই মানুষটাকে আমি ক্ষমা করতে পারবো না কোনোভাবেই। চোখের জল জমার আগে 2 আঙ্গুল দিয়ে চোখ চেপে ধরে ফারজাদ। কাঁদবে না, একেবারেই না। প্রিয়তা তার বাহুতে হাত রেখে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ফারজাদ, এটা আমি বিশ্বাস করি। নিশ্চয়ই ওই মানুষটাকে মায়ের জীবন থেকে কোনো উদ্দেশ্যেই সরিয়ে নিয়েছিলেন আল্লাহ। হয়তো মায়ের জন্য মানুষটা মঙ্গল বয়ে আনতেন না। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল, বলল, হ্যাঁ, আমিও তাই বিশ্বাস করি। আর আমার কাছে তাই মনে হয় যে একজন প্রতারককে ভালোবাসার চেয়ে আজীবন ভালোবাসাবিহীন। আর আমার কাছেও তাই মনে হয় যে একজন প্রতারককে ভালোবাসার চেয়ে আজীবন ভালোবাসাহীন বেঁচে থাকাই শ্রেয়। আরেকটা কথা জানতে পারি? কি জানতে চাও? ওই মানুষটার পরিচয়? প্রিয়তা মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করল। ফারজাদ অত শত ভাবল না আর। প্রিয়তা থেকে লুকাতে চায় না কিছু, তাই নিজেকে ধাতস্থ করেই বলল, আহমেদ তাজওয়ার। প্রিয়তা নির্বাক বনে চেয়েই রইল। তার মানে মনের সুপ্ত ভাবনাটাই সত্যি হলো অবশেষে। সে বিস্ময়াবিষ্ট সুরেই বলল, আহমেদ তাজওয়ার, ওয়াদির বাবা? হ্যাঁ। তার মানে কি ওয়াদিকে আপনারা আগে থেকেই চিনতেন? না না, একদমই তা না। আমার সে 8 বছর বয়সে আমাদের ফেলে লোকটা চলে গিয়েছিলেন। তারপর আর কখনো আমাদের সাথে যোগাযোগ করেননি। আমি অনেকবার চেষ্টা করেও সফল হননি কখনো। এতগুলো বছর পর আমি প্রথম ওনাকে দেখেছিলাম থানায়। প্রথম পরিচয় পেয়েছিলাম সেখানেই। তখনই জানতে পারলাম ওয়াদি ওনার ছেলে। আর আমি হয়তো এই কথা এখনো জানেন না। প্রিয়তার মুখটা থমথমে।
মনে কি চলছে বোঝা যাচ্ছে না। ঘুরে ফিরে তো তাহলে ফারজাত আর রোয়াদি ভাই হয়ে যায়। সে অসহায় সুরে বলল। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, ওয়াদিকে আপনার ভাই বানিয়ে দিল। ফারজাত দুই হাতে প্রিয়তার বাহু ধরে বলল। যেখানে আমার জন্মদাতাকে আমি ভুলে বেঁচে আছি, সেখানে ওনার ছেলেকে মনে রাখার প্রশ্নই আসে না। ওয়াদে আমার শত্রু বই আর কিছুই না। তুমি ওকে যতটা ঘৃণা করো তার থেকে কয়েক গুণ বেশি হলেও আমি ওকে ঘৃণা করি। প্রিয়তা জবাবে কিছু বলল না। ফারজাত কাছে টেনে নিল তাকে, জিজ্ঞেস করলো। আমাদের ভুল বুঝছো? প্রিয়তার চোখ তুলে তাকালো। ফারজাতের চোখে ভয় দেখলো সে। কিসের ভয় এটা? প্রিয়তাকে হারানোর ভয়? প্রিয়তা মাথা নাড়ালো সঙ্গে সঙ্গে, বলল। না, আপনাদের ভুল বোঝা অসম্ভব। ফারজাত জড়িয়ে ধরল প্রিয়তাকে, বলল। সত্যি মনটা আজ হালকা লাগছে ভীষণ। মনে হচ্ছে বিশাল এক পাথর নেমে গেছে বুঝি। আমার থেকে কখনো কিচ্ছু লুকাবেন না ফারজাদ, পরে অন্য কারো থেকে শুনলে কষ্ট পাবো আমি। কখনোই না। চলুন এবার নিচে যাওয়া যাক। হ্যাঁ, অনেক হয়েছে চন্দ্রবিলাস, এবার বউ বিলাস করতে হবে যে। কি? চলুন রুমে, কি এর উত্তর সেখানেই দেব। রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন দিল্লুবা বেগম। সবাই তখনও ঘুমে। কাল থেকে মনটা ভালো নেই তার। একে তো মেয়ে বিদায় দিবেন সেটার কষ্ট, তার উপর আহমেদ তাজওয়ারের সাথে তার এ অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ। সব মিলিয়ে মনের বিষণ্ণতা ভর করেছে বেশ প্রগাঢ়ভাবে। লুৎফা বেগম পাশে এসে দাঁড়ালেন তার। দিল্লুবা বেগম তাকে দেখে জিজ্ঞেস করলেন। কি রে, এত তাড়াতাড়ি উঠে পড়লি যে? লুৎফা বেগম বললেন। তুই রুটি বেলে দে, আমি সেঁকে দিচ্ছি। না না, পারবো আমি। পারবি তো জানি, তবে বান্ধবী হিসাবে এইটুকু কাজ আমি করতেই পারি, দে আমাকে। দিল্লুবা বেগম তর্ক না করেই দিলেন তাকে। লুৎফা বেগম রুটি সেঁকতে সেঁকতেই বললেন। কালকে যে লোকটা এসেছিল উনি কে ছিল রুবা? তুই ওনাকে চিনিস? দিল্লুবা বেগম অবাক চোখে চাইলেন। সত্যিটা এখনই বলা উচিত কিনা ভাবছেন তিনি। লুৎফা বেগম ফের বললেন। কি রে রুবা, বল, কে উনি? তোর সাথে কিসের সম্পর্ক? দিল্লুবা বেগম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললেন। নিজেকে শান্ত রাখার চেষ্টা বোধ হয়। বললেন। আহমেদ তাজওয়ার আমার স্বামী, ফারজাদের বাবা। আকাশ থেকে পড়লেন যেন লুৎফা বেগম। চোয়াল ঝুলল ওনার। এটা শুনবেন আশা করেননি। তিনি হতভম্ব হয়ে বললেন। আহমেদ তাজওয়ার তোর স্বামী? কই আগে বলিসনি তো তুই? লোকটার কথা মনে করতে চাই না আমি, তাই বলা হয়নি। কিন্তু কাল যে এসে এভাবে এসে হাজির হবে ভাবতে পারিনি। লুৎফা বেগম চিন্তায় পড়লেন, বললেন। তবে তো আমার মেয়ের বিপদ আরও বাড়ল। ফারজাদ প্রিয়তাকে বিয়ে করেছে জানলে তো তিনি প্রিয়তার ক্ষতি করতে চাইবেন। না, উনি প্রিয়তার ক্ষতি কেন করবেন? ওনার ছেলে হয়ে তো করতেই পারেন। দিল্লুবা বেগম বুঝলেন না ঠিক, জিজ্ঞেস করলেন। মানে? লুৎফা বেগম ব্রুকুসকেই বললেন। তুই কি কিছু জানিস না রুবা? না তো, কি জানবো? আহমেদ তাওজার যে ওয়াদির বাবা, এটা তুই জানিস না? কাজ ফেলে হতভম্ব হয়ে চেয়ে আছেন দিল্লুবা বেগম। এটা কি শুনলেন তিনি? নিজের কানকেই যে বিশ্বাস করা বড্ড দায় হয়ে উঠেছে এবার। তিনি নিঃশ্বাস ফেললেন জোরে, নিজেকে শান্ত করার চেষ্টা চালালেন। বললেন। তুই ঠিক বলছিস লুৎফা, আহমেদ তাজওয়ার ওয়াদির বাবা। হ্যাঁ, এই কথাটা তুই আগে জানতি না? না, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। লুৎফা বেগম হতাশ সুরেই বললেন। ফারজাদ জানতো নিশ্চয়ই, হয়তো তোর কষ্টের কথা ভেবে তোকে আর জানায়নি। দিল্লুবা বেগম উপর থেকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভাগ্যের খেলা বোঝা দুষ্কর, নয়তো এই লোকটাকেই ওয়াদির বাবা হতে হলো। তিনি অস্পষ্ট সুরেই বললেন। একটা জঘন্য ছেলে জন্ম দিয়েছেন তিনি, ছি। লুৎফা বেগম তার কাঁধে হাত রেখে বললেন। শিক্ষার কি বিস্তর তফাৎ দেখছিস রুবা? একদিকে তৈরি হচ্ছে একটা জানোয়ার আর অন্যদিকে তৈরি হচ্ছে একটা খাঁটি সোনা। তিনি ঘুরে তাকালেন, চোখ ছলছল করছে তার। বললেন। একদিন থানা থেকে এসে ফারজাদ খুব রাগ দেখিয়েছিল, হয়তো এই জন্যই বারবার বলছিল কেন আমি তার নামের পদবিটা বদলালাম না। আজ বুঝতে পারছি সেদিনের তার এত রাগ আর অভিমানের কারণ। থাক, এসব ভাবিস না। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন।
এতগুলো বছর কাটিয়েছিস এত কষ্ট করে। এখন তোর সুখের দিন, ছেলে আর ছেলের বউকে নিয়ে সুখের দিন কাটা, এটাই চাই। পুরনো কথা ভেবে আর কষ্ট পাস না। দিল্লুবা বেগম আঁচলে মুখ মুছে শক্ত গলায় বললেন, হুম, কষ্ট পাবো না। এখন আমার আনন্দের দিন, বাকি যে কয়দিন বাঁচবো আনন্দ করে বাঁচবো। লুৎফা বেগম খুশি হয়ে জড়িয়ে ধরলেন তাকে। দিল্লুবা বেগম বললেন, চিন্তা করিস না, আমাদের জীবন থাকতে আমরা প্রিয়তা কিছু হতে দিব না। না করিস না, তোরা আসিস এটুকুতেই আমি নিশ্চিত। গোসল সেরে বেরিয়েছে মৌমি। বিছানায় কাজটায় এসে ভ্রু কুঁচকে তাকালো তার ঘুমন্ত স্বামীর মুখপানে। চোখ মুখের ভাব এমন যে সে তার প্রতি ভীষণ বিরক্ত। লোকটারে আরামের ঘুম দেখে মারাত্মক গা জ্বালা হচ্ছে তার। সারা রাত ঘুম নষ্ট করে সে এখন দিব্যির নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে। মমি কপট রাগ দেখিয়ে এগিয়ে গেল নিহালের দিকে। তার মুখের উপর নিজের ভেজা চুলগুলো ধরল। টপ টপ করে পড়া পানিতে চোখ পিটপিট করে উঠল নিহাল। তাও চোখ খুলল না। মমি চুলগুলো আরো কাছে ধরল। চোখ মুখ ভিজেছে তার চুলের পানিতে। নিহাল বিরক্ত। মুখ থেকে বিরক্তকর সূচক শব্দ উচ্চারণ করলো। মমি এতে মজা পেল বেশ। আর একটু এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, আমার ঘুম নষ্ট করার শাস্তি এটা। অসভ্য লোক, আর কত ঘুমাবেন? নিহাল চোখ মেলল। সরে এলো মৌমি। নিহাল ঘুম ঘুম সুরেই বলল, তোমার জ্বালায় কাল সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। এখন একটু ঘুমিয়েছি, তাও আবার জ্বালাচ্ছ। এত পাষাণ হলে কি করে হবে? মৌমি বড় বড় চোখে চেয়ে বলল, এ মিথ্যু, কে কাকে জ্বালিয়েছে? খবরদার মিথ্যা বলবেন না। উপর হয়ে শুইল নিহাল। চোখের পাতা বুঝিয়ে বলল, মিথ্যে কোথায় বললাম? তুমিই তো জ্বালিয়েছো। তুমি যে এত দুষ্টু আগে বলেনি তো। মমি 2 হাতে মুখ চেপে বিস্ফোরিত চোখে চেয়ে আছে। কি সাংঘাতিক কথাবার্তা! না, এখন আর কথা বাড়ানো যাবে না। পরে তাকেই উল্টো আরো লজ্জায় পড়তে হবে। সে উঠে দাঁড়ালো। তাই বলল, আজে বাজে কথা না বলে উঠুন এবার, আমি নিচে যাচ্ছি। তোমার দুষ্টুমি রেস যে এখনো কাটছে না বউ। কিভাবে উঠবো? মমির কান গরম হয়ে ওঠে। সে দ্রুত দরজার কাছে গিয়েই বলে, আপনি মারাত্মক অসভ্য নিহাল। আমি আপনাকে ভদ্র ছেলে ভেবেছিলাম। আশ্চর্য! বউয়ের সাথে অসভ্যতম দেখাবো না তো কার সাথে দেখাবো? উফ, আপনি কথা কম বলে উঠুন তো, আমি নিচে গেলাম। মমি চলে গেল রুম থেকে। নেহাল প্রস্তুতি নিল আরেক চোট ঘুমিয়ে ওঠার জন্য। রুমে ঢুকে বিছানায় ধপ করে শুয়ে পড়ল ওয়াদি। কারাগারের 4 দেওয়ালে ভ্যাপসা গন্ধে এতদিন অতিষ্ঠিত হয়ে উঠেছিল তার জীবন। নিজের রুমে ফিরে আজ স্বস্তি নিঃশ্বাস ফেলল। তাই চোখ বুঝল। ভেসে উঠল প্রিয়তার মুখ। চোয়াল শক্ত করল সে। আর আরেকবার ওই মেয়েটাকে পেলে তার হয়। সাথে ওই ফাজ্জাদকেও। ওদের নিজের হাতে খুন করা না অবধি ক্ষান্ত হবে না সে। কাকে একটা যেন কল লাগালো। কল রিসিভ হতে জিজ্ঞেস করলো, খোঁজ পেয়েছিস কোনো? না ভাই, এখনো পাইনি। আর 2 দিন সময় দিলাম। এর মাঝে কোনো খবর দিতে না পারলে আমি দুনিয়া থেকে তোর খবর মুছে দেব। ওপাশ থেকে ভীত সুরে জবাব এলো, জি জি ভাই, 2 দিনের ভেতরই আমি খবর দিচ্ছি। ফোন কাটলো ওয়াদি। মনে মনে পরিকল্পনা করলো ঠিক কিভাবে তার শত্রুদের দমন করবে। এরই মাঝে তার ঘরে আসেন আহমেদ তাজওয়ার। বললেন, তো এখন কি করার পরিকল্পনা করছো? ওয়াদি ডানে বামে ঘাড় কাত করে হাসলো। হাসিটা আপাতত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও এর অর্থ মোটেও স্বাভাবিক নয়। সেই বলল, ভাবছি ব্যবসা করব। নারী ব্যবসা? শব্দ করে হাসলো ওয়াদি। বলল, করতেও পারি। খবরদার, একই ভুল যেন দ্বিতীয়বার না হয়। হবে না, তোমার অফিসেই জয়েন করব। বেশ, কাল থেকেই করো তবে। না না না, কাল থেকে না, 1 সপ্তাহ পর থেকে। কেন, এই 1 সপ্তাহে কি করবে? রেস্ট নেব একটু। জেলে পড়ে থেকে শরীর হাত পা ম্যাচ ম্যাচ করছে সব। এগুলো একটু ঠিকঠাক হোক, তারপর জয়েন করব। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। তবে সাবধান, ফারজাদ বা প্রিয়তার কথা আর মাথাতেও আনবে না। যা হয়েছে সব ভুলে গিয়ে সবকিছু নতুনভাবে শুরু করো। আহমেদ তাজওয়ার এই বলে চলে যাচ্ছিলেন। ওয়াদি প্রশ্ন ছুড়ল, ফারজাদ কি তোমার কেউ হয় আব্বু?
থমকে দাঁড়ালেন আহমেদ তাজওয়ার। ছেলের দিকে চেয়ে ছোট্ট ঢোক গিললেন। ওয়াদি চেয়ে আছে তীক্ষ্ণ চোখে। আহমেদ তাজওয়ার বললেন, হঠাৎ এমন কেন মনে হলো তোমার? ওর প্রতি যেন কেমন একটা মায়া দেখাচ্ছে তুমি, ব্যাপারটা চিন্তার বেশ।